কাকলির মতো দিদিরা আমার মঞ্চে এসেছে বলেই এই মঞ্চে সফল। জীবনে আলো খুঁজতে গেলে অন্ধকার হবে পেরোতে, জয়ের স্বাদ পেতে গেলে জানতে হবে হারতে। সাফল্যের রাস্তায় কোনো শর্টকাট নেই, তোমার পরিশ্রম, চেষ্টা আর লক্ষ্য পূরণের জেদ তোমার শক্তি। এই শক্তিকে সম্বল করে এগিয়ে গেলে জীবন সব সময় সঠিক জায়গায় পৌঁছে দেবে। আজ চারজন দারুণ দিদির পথ চলার গল্প শুনবো। দিশা, পড়াশোনার সাথে সাথে এখন তুমি ব্যবসা করছো, মুড়ির ব্যবসা, তোমার পারিবারিক ব্যবসা। হ্যাঁ দিদি, কেন ঢুকতে হলো ব্যবসাতে? আমাদের একটা বিজনেস ছিল, যেটা প্রথম বিজনেস, সেটা হলো চানাচুর ফ্যাক্টরি। আচ্ছা। সেখানে বিভিন্ন ধরনের চানাচুর, দিদি যেমন বললেন ছোলা, সমস্ত কিছু তৈরি হতো। আমি সেসব দেখেছি, খেতে ভালোবাসতাম সেসব। দাদু এবং বাবা দুজন মিলেই বিজনেসটা হ্যান্ডেল করতেন। তখন সেই জায়গায় যখন হঠাৎ করে দাদু মারা যায়, দাদু মারা যাওয়ার পর অনেক লোন ধার হয়ে যায় এবং বিজনেসটা ডুবে যায় আমাদের। তখন ডুবে যাওয়ার পর বাবা বাইরে কাজে যেতেন। কোনোদিন বাবা মা অভাবটা আমাকে বুঝতে দেয়নি সে জায়গায় দাঁড়িয়ে। ফ্যাক্টরি চালানোর ব্যাপারে তো তোমার কোনো অভিজ্ঞতা ছিল না? অভিজ্ঞতা আমার ছিল না বলতে ছিল, কিছুটা ছিল। যখন প্রথম থেকে আমাদের চানাচুর ফ্যাক্টরিটা ছিল, আমি দেখেছিলাম, জিনিসটা একটু হলেও বুঝতাম। তারপরে যে বাবার এই বিজনেসে এগিয়ে যাওয়াতে আমি বলেছিলাম, বাবাকে সাথ দিয়েছিলাম। অনেক কথা অনেকে বাবাকে শুনিয়েছিল তখন, বাবা হয়তো বলতে পারে না, কিন্তু সেটা আমার খারাপ লাগে। ওই জায়গা থেকে দাঁড়িয়ে নিজেকে তৈরি করাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল তখন, যে তৈরি করব এবং বাবার স্বপ্ন ফ্যাক্টরিটা নিয়ে সেটাকে আমি স্ট্যান্ড করব। আগে যখন প্রথম আমাদের বিজনেসটা স্টার্ট হয়, তখন 5 থেকে 6 বস্তা চালের মুড়ি হতো তখন, এখন সেটা 20 বস্তা হয়। একা শুরু করেছিলে, সেখান থেকে এখন 6 জন লোক কাজ করছে তোমার। হ্যাঁ দিদি, ইভেন আমি নাচ এবং অ্যাক্টিং এবং ড্রয়িং সমস্ত কিছু করতে ভালোবাসি এবং অল ইন্ডিয়া ডান্স কম্পিটিশনে 2016 থেকে চ্যাম্পিয়নশিপ চলে আসছে আমার। বাহ, কি ডান্স করো তুমি? ভারতনাট্যম। খুব ভালো, ভেরি গুড দিশা। ওটা আমার প্যাশন। আর তোমাকে নিজেকেও ঠিক রাখতে হবে। হ্যাঁ, কারণ তুমি বাবার সবকিছু, এখন মার সবকিছু, তুমি আমি আমার মধ্যে দিয়ে বাবা মার স্বপ্নটা পূরণ করব। একদম। আর পড়াশোনাটাও কমপ্লিট করবে, ওটাও তোমার ইচ্ছা। নিশ্চয়ই। খুব ছোট তুমি, তার মধ্যেই তোমার এত দায়িত্ব নিতে হচ্ছে। খুব ভালো থেকো দিশা, অল দ্য বেস্ট। কৃতিকা, 6 বছর হয়ে গেল শাড়ির ব্যবসা, বিয়ের পর শুরু করেছো? না, এটা বিয়ের আগে। তখন আমি সবে গ্র্যাজুয়েশনের জন্য ভর্তি হয়েছি হিস্ট্রি অনার্স নিয়ে। তো আমার বাবা ছিলেন তাঁতি। যখন করোনা এলো, তখন মহাজনরা বলে দিল যে এখন আর আমাদের শাড়ির প্রয়োজন নেই, এখন প্রচুর শাড়ি হয়ে গেছে, সেল করার জায়গা পাওয়া যাচ্ছে না, অতএব এখন আর শাড়ি লাগবে না। আর ওটাই ছিল আমাদের ফ্যামিলির একমাত্র আর্নিং পয়েন্ট। তো যার ফলে আমাদের মানে ভীষণভাবে একটা সমস্যার মুখে পড়তে হলো। সারাদিন দেখতাম বাবা খুব চিন্তা করছে, তো আমিও ভাবতাম যে আমি কি করতে পারি। অনলি 18টা শাড়ি নিয়ে শুরু করি, 18 পিস শাড়ি নিয়ে আমার ফার্স্ট লাইফ। না আমার কোনো এক্সপিরিয়েন্স, না আমি কথা বলতে পারি, না আমার ক্যামেরা। ইনফ্যাক্ট আমাদের পুরনো বাড়ি, আমি যখন ফার্স্ট লাইফটা করি দিদি, আমার ব্যাকগ্রাউন্ডটা মানে চলটি ওঠা ব্যাকগ্রাউন্ড, কোনো রকমের শাড়িটা সাজিয়েছি, মানে কোনোভাবেই কোনো পারফেকশন ছিল না। আমি ফার্স্ট ডে লাইভে বসলাম এবং ফার্স্ট ডে লাইভে বসে আমি ভীষণ ভালো একটা রেসপন্স পেলাম। আমার 90% স্টক ক্লিয়ার হয়ে গেল। বাহ, খুব ভালো। ওই যে ক্লিয়ার হলো, সেখান থেকে আমার যে পথ চলা শুরু হলো, এই পথ চলাটা এখনও চলছে। এখন আমি নিজের একটা শাড়ির শপ করেছি। তুমি পরিশ্রম করেছো, সেই স্বপ্নটা দেখেছো, তাই জন্যই সেটা সম্ভব হয়েছে করা। অল দ্য বেস্ট কৃতিকা। থ্যাংক ইউ সো কৃতিকাস মাচ। কালেকশনের জন্য অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ দিদি। দিশার কাছে মুড়ির গল্প শুনলাম, এবার কাকলিদির কাছে বাদামের গল্প শুনবো। কিভাবে শুরু হলো ব্যবসা কাকলিদি? বিয়ে হওয়ার পর আমার হাজব্যান্ড সেরকমভাবে কিছু করতো না। আমার বাবা পৌরসভায় চাকরি করতেন। আমার বাবা আমার হাজব্যান্ডকে পৌরসভায় একটা কন্ট্যাক্ট বিশেষে একটা কাজে ঢুকিয়ে দেয়, দিয়ে ওখান থেকে কোনো রকম চলছিল টেনে টুনে দিদি। তারপরে আমাদের পারিবারিক একটা অশান্তিতে আমাদের বাড়ি থেকে চলে গিয়ে ভাড়া থাকতে হয়। তখন আমার বড় ছেলের বয়স দিদি 4 বছর। আমার হাজব্যান্ড যে টাকাটা মাইনে পেত, সেই টাকাতে আমাদের সংসারটা চলতো না সেইভাবে। তারপরে আমি ওই ঘরে বসে ঠোঙা টোঙা বানাতাম, কি করব, কিছু একটা তো করতে হবে। ঠোঙা বানিয়ে আর ক টাকা হয় দিদি। তবে আমার হাজব্যান্ডকে বললাম একটা কোনো ব্যবসা করি, ট্রেনে তো অনেক কিছু বাদাম ছোলা এটা ওটা দেখি যেতে গিয়ে, তাহলে এক কাজ করো আমরা বাদামের ব্যবসা করলে হয় না? দিয়ে বলছে ঠিক আছে। দিদি 2 কেজি বাদাম নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড।
2 কেজি বাদাম নিয়ে এসে আমার হাজবেন্ড আমি চেষ্টা করে 2 কেজি বাদামের প্যাকেট করি, 5 টাকা দামের প্যাকেট করি, মানে ভাজা বাদাম। ভাজা বাদাম। বাদামটা করতে করতে দিদি মাথায় আইডিয়া আসলো, বাদামটা করছি, বাদামের সঙ্গে আর কিছু রাখলে তো ভালো হয়। চিড়ে ভাজা, চাল ভাজা, ডাল চানাচুর, ভুজিয়া, কাবলি ছোলা, মানে সমস্ত টুকটাক খাবারগুলো সব আছে। কোনো জিনিসটা তার সঙ্গে ধূপকাঠি আছে, বেকারি বিস্কুট আছে দিদি, আমি কিছু ছাড়ি না। যদি 2 টাকা আসে আমি সেটাও ধরে নিই, আমি কোনো কিছু ছাড়ি না। এবার দিদি এগুলো করতে গেলে তো অনেকটা টাইমের ব্যাপার, অনেকটা সময়ের ব্যাপার। এবারটি দিদি ওই ভাড়া বাড়িতে থাকতাম, ওই বাড়িওয়ালার ছেলের বউরা সবাই মিলে আমার মালটা করতো। আর আমার ছোট ছেলে হলো, ছোট ছেলে হওয়ার পর আমার বাবা হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা গেল। আমার বাপের বাড়ি পাশেই, কিন্তু বাবা চলে যাওয়ার পর আমার হাজব্যান্ডের হার্ট অ্যাটাক হয়ে আমার হাজব্যান্ডের 48% হার্ট আছে, ব্লক মতন আছে। 5 দিন দিদি জীবনের সাথে লড়াই করে আমার হাজব্যান্ডকে বাঁচিয়ে নিয়ে এসেছি দিদি। আমার হাজব্যান্ডের 3 দিন জ্ঞান ছিল না, চোখ তুলে তাকায়নি। আমি ওখানে বসেই থাকতাম, জলও খেতাম না, বলতাম ও যখন জল খাবে তখনই আমি জল খাবো। ওইভাবে আমার হাজব্যান্ডকে নিয়ে বাড়ি এসেছি। আর একটা জোর পেয়েছি আমি দিদি নাম্বার 1 দেখে দিদি। সিজন 1 থেকে আমি দেখা শুরু করেছি দিদি। আমার এই দিদি নাম্বার 1 দেখে 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 মনের একটা জোর বেড়ে গেছে। সবাই যদি পারে আমি কেন পারবো না, দেখি না। কাকলির মতো দিদিরা আমার মঞ্চে এসেছে বলেই এই মঞ্চে সাফল্য। আত্রেই, তোমার ছেলে তো সারা ফ্লোর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে, তো তোমার কি সারাদিন ওকে নিয়ে কেটে যায়? হ্যাঁ দিদি, ও প্রচণ্ড দুরন্ত, মানে এত জ্বালায় যে আমি কোথাও আমাকে ছাড়া থাকে না। মানে আমাকে যার জন্য আজকে দিদি নাম্বার 1-এর শোতেও ওকে নিয়েই খেলতে হচ্ছে। তোমার সকাল থেকে দিন কাটে কিভাবে? আমার সকাল থেকে দিন কি ব্যস্ততার মধ্যে কাটে আমি নিজেও বুঝতে পারি না, দিন কখন হয় আর রাত কখন হয়। আমার সকাল থেকে পুজো করা, রান্না করা, তারপর ছেলেকে সামলানো, তারপরে আমাদের যেহেতু ব্যবসাদার বাড়ি আর কি, সেক্ষেত্রে রাত 12টা বেজে যায় সবারই আস্তে আস্তে। তারপর সবাইকে খেতে দেওয়া, তারপরেই আমাদের আর কি সব কিছু গুছিয়ে আর কি তারপরে সংসার শেষ হয়। তো এই জিনিসগুলো কিন্তু আমি আগে কখনো পারতাম না। মানে আমি তো বাড়ির একমাত্র মেয়ে ছিলাম, তো আমি তখন বাড়িতে 1 গ্লাস জলও নিয়ে খেতাম না, আমার মা দিলে তবেই খেতাম। তখন মাকে দেখতাম যে মা গুছিয়ে কীভাবে সংসার করছে। তো আমি মাকে দেখে ভাবতাম যে যখন আমি বিয়ে করব অবশ্যই তখন আমি সংসারটা গুছিয়ে করব। তো বিয়ের পর এত কাজ কি করে শিখে গেলাম আমি নিজেও জানি না। আমার বিয়ের আজকে 8 বছর হয়ে গেল। আমার হাজব্যান্ডের মোবাইলের দোকান, তো সেখান থেকেই মোবাইল কিনতে গিয়ে ওর সাথে আমার আলাপ হয় এবং ফেসবুকের মাধ্যমে কথাবার্তা হয়ে তারপর আর কি সম্পর্ক হয় এবং আমাদের বিয়ে হয়। তো আমি যে একটা এত ভালো পরিবার পেয়েছি না দিদি, এটা আমার কাছে খুব বড় পাওয়া। পুরো পরিবারের কথা ভাবতে ভাবতেই সময় কেটে যায়, নিজের জন্য সময় হয়? তার মধ্যে থেকে আমি সময় বার করি দিদি। নিজের যেগুলো একটু ভালোবাসি সেগুলো করি, যেমন আমি একটু গাছ লাগাতে ভালোবাসি, সেটা লাগাই। অনেক সময় গান শুনি, কোনো না কোনোভাবে আমি ঠিক সময় বার করি তার মধ্যে থেকে। খুব ভালো, এভাবেই করি, আর কি করবো বলো। আর পরিবারে কে কে আছে? আমার পরিবারে শ্বশুর আছে, শাশুড়ি মা আছেন, হাজবেন্ড আছে আর আমার ছেলে আছে। খুব ভালো, ভালো থাকো আয়ত্রী। ছেলের জন্য অনেক শুভেচ্ছা, তোমার জন্য। অবশ্যই দিদি, তুমিও ভালো থেকো দিদি।